আগামীকাল কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে চলছে প্রস্তুতি। এই সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। এরপর প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে জনসভায় ভাষণ দেবেন। সালেক হোসেন রনির তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। শহরের নতুন স্টেডিয়াম, অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ সহ চলছে নানান প্রস্তুতি। সফরের শুরুতে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। বিকেল 4টায় পুরাতন স্টেডিয়ামে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। তারেক রহমান সাহেব কিশোরগঞ্জ আগমন উপলক্ষে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। তারেক দিয়ে আসতেছে, এটা তো আমরা আনন্দিত, গর্বিত। আমরা চাই আমরা এই যে নদীর জলাবদ্ধতাটা বন্ধ করে দেব, রাস্তাঘাট ঠিক করুক। সারা শহরে গতকাল থেকে মিছিলে প্রত্যেকটা অঙ্গ সংগঠন, পৌর বিএনপি সহ মিছিলে কিশোর শহর মুখরিত। প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়েছে বলে জানালেন এই সংসদ সদস্য। আমরা আশা করি উনি আসার ফলে কিশোরগঞ্জ উন্নয়নেও অনেক সহায়ক হবে। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি আসলে এটা আরো ত্বরান্বিত হবে। পরে প্রধানমন্ত্রী যাবেন শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ভাষণ দেবেন জনসভায়। শান্তা ইসলাম, ৭১। কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সালেক হোসেন রনি। রনি, প্রস্তুতি কেমন দেখছেন প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা কি বলছেন? মন্নি, কিশোরগঞ্জের মানুষ অধীর আগ্রহে আছে 16 তারিখের অপেক্ষায়, এবং পুরো কিশোরগঞ্জবাসী স্বাগত জানাতে কিন্তু প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটার মঞ্চের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে, এবং তিনি আগামীকালকে সকালে যখন পাকুন্দিয়া আসবেন, সেখানে মৎস্য দিবস উপলক্ষে তিনি কিন্তু সেখানে মাছের পোনা অবমুক্ত করবেন, এবং সেই সাথে সেখান থেকে চলে যাবেন কটিয়াদি উপজেলাতে, এবং কটিয়াদি উপজেলা থেকে ওখানে কার্প ইনস্টিটিউট হ্যাচারি পরিদর্শন করার পরে তিনি চলে আসবেন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। সেখানে সরকারের গৃহীত কিছু কার্যক্রমের উদ্বোধন করবে, এবং সবশেষে এই স্টেডিয়ামে এখানে ফ্যামিলি কার্ড এবং অন্যান্য যে কার্যক্রম আছে সেগুলো কিন্তু তিনি এখানে উদ্বোধন করবেন, এবং সেই সাথে ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য যে ভাতা দেওয়ার কথা, সেটি কিন্তু আগামীকাল এই মাঠ থেকে, এই স্টেডিয়ামে থেকে কিন্তু উদ্বোধন করা হবে, এবং এখানকার জনগণ, মানুষ উদ্গ্রীব হয়েছে এবং অতি উৎসাহের সাথে কিন্তু তারা এখানে রয়েছেন, এবং এখানকার যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে এই আগামীকালকের জন্য কিন্তু অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী আসা উপলক্ষে ইতিমধ্যে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে, এবং সেই সাথে নেতাকর্মীরা গতকাল থেকে দেখছি যে বিভিন্ন মিছিল দিয়ে কিন্তু তারা কিশোরগঞ্জে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করছে এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। নেতাকর্মীদের এই আনন্দ উচ্ছ্বাস এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই বাস্তবায়নের প্রতিফলন ঘটাবে আগামীকালকের যে প্রোগ্রাম রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেই প্রোগ্রামে কিন্তু কিশোরগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এবং এমনটাই মনে করছে এখানকার স্থানীয় নেতাকর্মীরা, এবং তারা খুবই আশা প্রকাশ করছে যে কিশোরগঞ্জের উন্নয়নে এই সফর তিনি ঐতিহাসিক একটি সফর বলে গণ্য হবে। মুন্নি, সালেক হোসেন রনি, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতির নানা খবরাখবর নিয়ে সালেক হোসেন রনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। 2-3 দিন গ্যাস সরবরাহ থাকার পর সারা দেশে গ্যাস সংকট আবার বাড়ছে। বন্ধ বেশিরভাগ সিএনজি স্টেশন। বাসাবাড়িতেও গ্যাস পাওয়া যাচ্ছে না। রান্না ও খাওয়া নিয়ে ব্যাপক ভোগান্তি হচ্ছে মানুষের। এদিকে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা কোনো কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারছে না। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে আয় রোজগার কমে যাওয়ায় পরিবার চালানো ও কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। একটি সিএনজি স্টেশনের ম্যানেজার জানান, বৃহস্পতিবার কিছুটা গ্যাস পাওয়া গেলেও চাপ ছিল খুবই কম। শুক্রবার গ্যাস না থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে। আইসি 9 ঘন্টা উপরে গেছে, এখন আমরা গ্যাস পাই নাই। গ্যাসের পাম্পের সামনে কাম বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি এখন বেশি খারাপ,
আমরা 6 ঘন্টা 7 ঘন্টা আইসা গ্যাসের লাইনে এই থাকি, গ্যাস পাচ্ছি না। সিরিয়াল ধরেও গ্যাস পাচ্ছি না, কোম্পানিরাও মানতেছে না, ইনকামও কম নিচ্ছে না। আমরা বাসা বাড়িতেও সমস্যা, বাসায়ও গ্যাস নেই। মানিকগঞ্জের 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগ থেকেই গ্যাস দেয়া বন্ধ। 2টি ফিলিং স্টেশন থেকে সামান্য পরিমাণ গ্যাস দিলেও পর্যাপ্ত চাপ নেই। রাত 3টার সময় আছি, আইসা আপনার সিরিয়াল ধরছি, এখন আমার গাড়িটা এই যে এখানে আছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় টানা 1 মাস গ্যাসের সংকটের পর মাঝে 3 দিন সরবরাহ স্বাভাবিক ছিল, এখন আবারও সংকট তৈরি হয়েছে। আর মাঝখানে 2-3 দিন ভালো ছিল, 2-3 দিন গ্যাস পাইছে, আবার সংকট শুরু হয়েছে টানা 4-5 দিন ধরে, মানে গ্যাস পাওয়া যেতেছে না লাইনে। ব্রাহ্মণবাড়িয়ায় পুরোপুরি বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। বাসা বাড়িতে গ্যাস না থাকায় রান্না হচ্ছে মাটির চুলা ও সিলিন্ডার গ্যাসে। কতদিন এই সমস্যার সমাধান হবে তা নিশ্চিত করে বলতে পারে না কেউ। একদমই গ্যাস নাই, দিনেও নাই, রাতেও নাই। বাচ্চার খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে, বাসায় মুরব্বী আছে, ওনাদের পর্যন্ত ঠিক টাইমে খাবার দাবার দিতে পারতেছি। আমরা গ্যাসের কারণে আজকে 2 দিন যাবত পাক শাক করার মতো কোনো অবস্থায় গ্যাস নাই। গ্যাস পাচ্ছেন না সাভারের বেশিরভাগ প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার চালকরা। বন্ধ হয়ে গেছে এই এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন। দুশ্চিন্তা কাটছে না আবাসিক শিল্প গ্রাহকদেরও। এদিকে গ্যাস নিতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। লাইনে আগে যাওয়া নিয়ে মাঝে মাঝে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। গ্যাসের যে সংকট, আমরা খুব কষ্টে আছি। গ্যাসের সমস্যাটার জন্য আমরা আসলে বিভিন্ন কাজে আমরা সমস্যায় পড়তেছি। যেখানে গ্যাস পাই 500-600 টাকা, সেখানে 200-300 টাকার গ্যাস পাচ্ছি। নেত্রকোনায় পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। এতে নতুন করে দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। মনিরা কাজুরি, 71। গ্যাস সংকটে সাভারের কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ, আবাসিক শিল্প গ্রাহকদেরও দুশ্চিন্তা কাটছে না। এ বিষয়ে কথা বলতে ধামরাই থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মোহাম্মদ রাসেল হোসেন এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হবেন জসিমউদ্দিন দেওয়ান। আমরা প্রথমেই রাসেলের কাছে যেতে চাই। রাসেল, এলাকার গ্যাস সংকট কেমন দেখছেন? এ বিষয়ে ফিলিং স্টেশন ও সিএনজি চালিত গাড়ির চালকরা কি বলছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পৌর শহরের একটি ফিলিং স্টেশনে। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সিএনজি দীর্ঘ একটি সারি। এই সারি কিন্তু পাম্প থেকে ছাড়িয়ে কিন্তু মহাসড়কের যে সাইড লেন রয়েছে সেই সাইড লেন পর্যন্ত কিন্তু ছাড়িয়ে গেছেন। এরা কিন্তু ভোর রাত থেকে অপেক্ষা করছেন গ্যাসের জন্য। আমরা দেখেছি ধামরাই উপজেলায় যে 7টি ফিলিং স্টেশন রয়েছে তার মধ্যে 2টি ফিলিং স্টেশনেই কিন্তু গ্যাস সরবরাহ করছে, আর বাকি 5টিতে কিন্তু লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় কিন্তু তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না। আমরা কথা বলেছিলাম যে সিএনজি চালক রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে তারা গ্যাস না কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। আমি যদি একটু কথা বলি একজন সিএনজি চালকের সাথে, আপনারা কখন এসেছেন এখানে গ্যাস নিয়ে, তার কি অবস্থা? আমি ফজরের নামাজ পড়ে আসছি, এখনো গ্যাস পাইনি। এখন লাইনে গ্যাস নাই, অনেক বিপদের মধ্যে। বাসা বাড়িতেও গ্যাস নেই, রান্না বান্না করে খাবো তারও গ্যাস নেই। এখন বাসায় গেলে ভাত খাওয়ার মানে হোটেলে খাইতে হয়, এবং কি গ্যাস নিতে আসলে ফজরের নামাজের পরে আসছি, এখন 10টা-11টা বাজবো, তারপরেও গ্যাস পামু কি না পামু তার কোনো গ্যারান্টি নেই। একটা গাড়ি দিলে প্রেশার পড়ে জায়গা, গ্যাস নেই। বড় গাড়ি দিতেছে, তারাও গার্মেন্টস টিপ মারতে পারতেছে না, এবং কি আমাদের ছোট গাড়ি সিএনজিগুলোও অনেক প্রচুর লাইন, অনেক লাইন। এই লাইনে সিরিয়াল দিতে হলে কাজ করা পারি না। গ্যাস নিলে এই বিকালে 2-3টে টিপ মারলে মনে করেন 500-600 টাকা কাম করলে আমাদের সংসার চলে না। ধন্যবাদ। শুনছিলেন মুন্নি, তিনি কিন্তু বলছিলেন যে তারা 2-1টি টিপ মারলে যে তারা পর্যাপ্ত যে টাকার প্রয়োজন হয় সেটি কিন্তু তারা আয় করতে পারছেন না। আর আমরা যে বাস চালক রয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে তাদের এই পাম্পে গ্যাস নিতে এসেই কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে। আর এই গ্যাস না পাওয়াতে কিন্তু আমরা দেখেছি যে আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে সেইখানে কিন্তু এই প্রভাব পড়েছে। যেহেতু আঞ্চলিক সড়কগুলোতে সিএনজি
সিএনজি অটোরিকশায় ভরসা, সেই ক্ষেত্রে সিএনজি চালক যারা রয়েছেন গ্যাস নিতে পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করছে, যে কারণেই কিন্তু পাম্পগুলোতে তার বসে থেকে কিন্তু রাস্তায় তারা গাড়ি পাচ্ছে না। যাত্রীরা বিভিন্ন জায়গায় ভোগান্তিতে পড়েছেন। যে আর আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে ধামরাইতে যে পিএসআই 140 থেকে 150 পিএসআই চাহিদা সে তুলনায় কিন্তু আজকে সকালে মাত্র 4 পিএসআই পেয়েছিলেন। মনে এই ছিল ধামরাই থেকে সর্বশেষ। মোহাম্মদ রাসেল হোসেন, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন। আমাদের আরেক সহকর্মী মুন্সিগঞ্জ থেকে গ্যাস সংকট নিয়ে কথা বলতে যুক্ত হয়েছেন। জসিম, গ্যাসের অভাবে সিএনজি চালিত যানবাহনগুলোর কি অবস্থা, সেগুলোতে কিভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে এবং সংকটের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? যেমনটি বলতে পারে সারা দেশের মতো মুন্সিগঞ্জ প্রায় একই ধরনের তীব্র যে গ্যাস সংকট, তারা সমাধান করে তীব্র গ্যাস সংকটের কারণে মুসলিম জেলায় জনজীবন এবং শিল্প কলকারখানা হয়েছে। আমরা যদি বলি যে মুন্সিগঞ্জ জেলায় আবাসিক সেক্ষেত্রে মুন্সিগঞ্জ জেলায় প্রায় 13,500 যে আবাসিক গ্যাস লাইন রয়েছে সেগুলো কিন্তু তারা প্রতি মাসে প্রায় 1100 টাকা করে বিল দিচ্ছে, কিন্তু কোনোভাবে গ্যাস পাচ্ছে না। এই ক্ষেত্রে আসলে রান্নাঘরের পরিস্থিতিটা খুবই বিপর্যস্ত। একইভাবে যদি আমরা বলি যে শতাধিক শিল্প ডাইন এবং খাদ্য সামগ্রী উৎপাদনের যে কারখানাগুলো, সেই কারখানাগুলো কিন্তু একই অবস্থা। সেখানে কিন্তু বড় মাপের তাদের বিল পরিশোধ করতে হয় এবং পাশাপাশি তাদের উৎপাদন গুলোতে এখন প্রভাব পড়েছে, তাদের কলকারখানাগুলো টিকিয়ে রাখার যে বিষয়টি দাঁড়িয়েছে, তারা কলকারখানা এখন টিকিয়ে রাখতে পারবে কিনা, আগামী মাসে তারা বেতন দিতে পারবে কিনা, সেই বিষয়টি নিয়ে তারা আসলে খুব বেশি আক্ষেপ করে আমাদের কাছে বলছেন। যদিও মুন্সিগঞ্জ জেলায় ফিলিং অর্থাৎ সিএনজি স্টেশন তেমন নেই, সেক্ষেত্রে মুন্সিগঞ্জ জেলা একবার কাছাকাছি নারায়ণগঞ্জ জেলা থেকে এখানকার বিশেষ করে যারা সিএনজি চালক বা অন্যান্য রেন্ট কারের যে শত শত রেন্টের কারগুলো রয়েছে, তারা কিন্তু নারায়ণগঞ্জ থেকে মাত্র 2-3 কিলোমিটার দিয়ে নারায়ণগঞ্জ থেকে তারা গ্যাস গুলো ধরে এবং সাশ্রয়ী ভাবে কিন্তু তারা এই গাড়িগুলো চলাচল করে, যার ফলে তারা সাশ্রয়ী ভাবে আসলে যাত্রীদের ভাড়া থেকে ভাড়া আদায় করতে পারে। কিন্তু এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, তারা গ্যাস সংকটের কারণে আর সাশ্রয়ী ভাবে আসলে যাত্রীদের থেকে ভাড়া নিতে পারছে না, কারণ তেল ইঞ্জিন গোসল করতে হবে তাদের। তেল ইঞ্জিন গোসল করার ফলে তারা এখন ট্রাফিক কাছে 3টি চালকের কথা বলতে এই যে গ্যাস পাচ্ছে না। 3 দিন ধরে গাড়ি চালাইতে করতেছি, গ্যাস নাকি নারায়ণগঞ্জ গ্যাস পাওয়া গেছে। তাই এখন আমি সকালবেলা আজকে মুন্সিগঞ্জ আসলাম, উত্তরপুরে পাম্পে, দেন আমি হাওয়া গ্যাস পাই না, তখন আমি এলপিজি নিতে আসছি। এখন এলপিজি নিয়ে তারপর আমি সংসার চালাবো, বাচ্চা কাচ্চা নিয়ে খাবো। এই 3 দিন ধরে আমি কাজ করতে পারতেছিলাম না, কোনো গ্যাস নাই। গ্যাস আর এলপিজি অনেক পার্থক্য। হ্যাঁ, গ্যাসের দাম কম, কিন্তু এলপিজির দাম তো অনেক বেশি, 80 টাকা লিটার। এখন আমরা চালাইয়া এটা পোষাইতে পারতেছি না। অনেক ধন্যবাদ। জসিমউদ্দিন দেওয়ান, অসংখ্য ধন্যবাদ। আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। গ্যাস সংকট নিয়ে কথা বলতে ধামরাই থেকে মোহাম্মদ রাসেল হোসেন এবং মুন্সিগঞ্জ থেকে জসিমউদ্দিন দেওয়ান এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। লোডশেডিংয়ে বিপর্যস্ত গোটা দেশ, বিদ্যুৎ সরবরাহের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। লোডশেডিং এরকম চললে বহু কারখানা বন্ধ হওয়ার শঙ্কা করছেন মালিকরা। এদিকে লোডশেডিংয়ের বিরূপ প্রভাব পড়েছে গ্রামাঞ্চলে। 24 ঘন্টায় সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে গ্রামের মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জে ঘন ঘন লোডশেডিং এর কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন শ্রমিকরা। উদ্যোক্তারা জানান, দিনে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলেও পরের 2 ঘন্টা থাকে না। এখন বসায় তো রাখলে তো সেটা আমার কারখানা কোনোভাবেও চালানো সম্ভব না। বিদ্যুতের যে অবস্থা, আমরা তো এই বিদ্যুতের কারণে ঠিকমতো প্রোডাকশন দিতে পারতেছি না। এদিকে বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সমসাময়িক অবস্থা বিবেচনা করে আমাদের যে নির্ধারিত শিডিউল আছে, সেই শিডিউল মেনটেন করে আমরা লোডটাকে বিভাজন করি। আর আমরা খেয়াল করি যাতে সব এলাকাতে এই বিভাজনটা মানে সর্বোচ্চ সহনশীল পর্যায়ে থাকে।
ময়মনসিংহে প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। জ্বালানি তেলের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেড করতে হচ্ছে বলে জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। নারায়ণগঞ্জে বিদ্যুৎ সংকট রয়েছে বাসাবাড়িতে, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার উৎপাদন। মালিকদের দাবি উৎপাদন কমে যাচ্ছে, বহু কারখানা কর্তৃপক্ষ সময় মতো বিদেশে পণ্য সরবরাহ করতে পারবেন না। বিদ্যুৎ তো মনে করেন আপনার 1 ঘন্টা থাকলে 3 ঘন্টা থাকে না, এমন কোনো রাত্রেও ঠিকমতো কোনো মানুষ ঘরে ঘুমাতে পারে না। 6 মাসের বাচ্চা 1 বছরের বাচ্চা নিয়ে ঘরে থাকি, বিদ্যুৎ জায়গা 1 ঘন্টা পর বিদ্যুৎ আসে, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার যায়, আবার 1 ঘন্টা পর আসে। লোডশেডিং পরিস্থিতিতে বিপর্যস্ত নেত্রকোনার গ্রামাঞ্চল। 24 ঘন্টায় সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন গ্রামের মানুষ। এতে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। বিদ্যুৎ নির্ভর পানির পাম্প চালাতে না পারায় দেখা যাচ্ছে সেচ সংকট। দিনের মধ্যে 2-3 ঘন্টাই থাকে, সারাদিন আমাদের সব মিলে 4-5 ঘন্টা কারেন্ট থাকে। বিদ্যুতের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে শিল্পাঞ্চল রূপগঞ্জের বহু কারখানায়। উপজেলার বেশিরভাগ এলাকায় দিন ও রাতে সমান তালে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং হচ্ছে। শান্তা ইসলাম, 71। ফরিদপুর থেকে লোডশেডিং ও জনভোগান্তির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মনিরুল ইসলাম। টিটু এবং কুড়িগ্রাম থেকে রাজু মুস্তাফিজ। আমরা প্রথমেই ফরিদপুরের খবর জানবো। মনিরুল ইসলাম টিটু আছেন। টিটু, এলাকায় কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না? সংকটের বিষয়ে বিদ্যুৎ অফিস সংশ্লিষ্টরা কি বলছেন? অবনতি ঘটেছিল এবং এই 1 মাসে যে বিদ্যুৎ না থাকার কারণে বিশেষ করে কৃষি ছাড়াও যে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা তারা একেবারেই বলা যায় যে তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো নিয়ে বিপাকে পড়েছিলেন। তবে সেই পরিস্থিতি থেকে কিছুটা উন্নতি হতে শুরু করেছে। কথা বলেছিলেন বিভিন্ন উপজেলা পর্যায়ের যারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা এবং কৃষি সংশ্লিষ্টরা রয়েছেন, তারা যেটি বলছেন যে এখন যেমন আমন মৌসুম শুরু হয়েছে, এই আমন মৌসুমের শুরুতে তারা পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছেন না। অপরদিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা রয়েছেন, গ্রামগঞ্জে যে ক্ষুদ্র উদ্যোক্তারা ওরা যে খামার গড়ে তুলেছেন, তারাও কিন্তু এই বিদ্যুতের অভাবে বিদ্যুৎ সংকটে ভুগছেন। তো উপজেলা পর্যায়ে এই পরিস্থিতিটা অনেকটাই ভয়াবহ ছিল, যেটি দিনে 8 থেকে 10 বার বিদ্যুৎ আসা যাওয়া করেছে এবং প্রায় 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা লোডশেডিং তারা ভোগ করতে হয়েছে। তো সেই পরিস্থিতি কিন্তু গত 2 দিন ধরে উন্নতি হতে শুরু করেছে। শহর সহ উপজেলা গুলোতে গত 2 দিনে 3 থেকে 4 ঘন্টা 3 ঘন্টার মধ্যে চলে এসেছে লোডশেডিং। সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, সাধারণ মানুষ সেটি বলছেন। মনিরুল ইসলাম টিটু, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চালু করা নতুন কুড়ি বাংলাদেশের সাংস্কৃতিক ও শিল্পাঙ্গনে একটি বড় সাংস্কৃতিক আন্দোলনের সূচনা করেছিল। কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃ স্কুল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। আরও বলেন, শুধু বই পড়ে জীবন গঠন করা সম্ভব নয়, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের উদ্যোগে মেধাবী খেলোয়াড়রা উঠে আসবে, পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখবে। জিয়া রহমান সাহেব নতুন করের মাধ্যমে বাংলাদেশের শিল্পাঙ্গনে একটি বড় ধরনের আন্দোলন সৃষ্টি করেছিলেন। তারেক রহমান সাহেব আজকের প্রধানমন্ত্রী, ক্রীড়ার মাধ্যমে একটি নতুন জীবন ফিরিয়ে দিচ্ছে শিক্ষাঙ্গনে, খেলার মাঠে, যার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারবে স্পোর্টসের জন্য, কেউ ক্যারিয়ার হিসেবে নিতে পারবে। পর্যটন নগরী বান্দরবানের শহরের উপকণ্ঠে পাহাড়ের চূড়ায় অস্থায়ী ডাম্পিং স্টেশন বসানো হয়েছে। সেখান থেকে পানির সঙ্গে ভেসে আসা বর্জ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি, দূষিত হচ্ছে পুকুর ও ঝর্ণার পানি। দুর্গন্ধ আর স্বাস্থ্য ঝুঁকিতে কয়েকশো পরিবার। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বর্ষা এলেই বাড়ছে এই সংকট। জহির রায়হানের তথ্য, ছবিতে প্রতিবেদন।
1984 সালে প্রতিষ্ঠিত বান্দরবান পৌরসভা 2001 সালে ক শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। পৌর এলাকায় বসবাস করেন 70,000-এরও বেশি মানুষ, অথচ 4 দশকেও গড়ে ওঠেনি আধুনিক ও স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন বর্জ্য নিয়ে ফেলা হচ্ছে শহরের উপকণ্ঠে পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা অস্থায়ী ডাম্পিং স্টেশনে, আর টানা বৃষ্টি কিংবা পাহাড়ি ঢল নামলেই সেই বর্জ্যের গন্তব্য হয়ে উঠছে নিচের কৃষিজমি ও জনপদ। চলতি বর্ষায় সদর ইউনিয়নের লেমুঝুরিতে 10 থেকে 15 একর কৃষিজমি পরিণত হয়েছে বর্জ্যের ভাগাড়ে। বর্জ্যের দূষণে নষ্ট হয়েছে স্থানীয়দের দৈনন্দিন ব্যবহারের পুকুরের পানিও। গোসল করতে নদীতে পারি না, ওইটা সব ময়লা চুলকায়, অসুস্থ হয়। পৌরসভা ময়লা এসে আমাদের এই পুকুর টুকুর জমিন টবেন সব শেষ হয়ে গেছে। আমরা গরিব লোক, এখন আমরা কি করব, উপায় কি? নিত্য প্রয়োজনে ব্যবহৃত পানিতে এখন ভাসছে ময়লা আবর্জনা। স্বচ্ছ পানির ঝরনাটিও এখন পরিণত হয়েছে দূষিত নোংরা খালে। দুর্গন্ধ, ময়লা আর দূষণে দুর্বিষহ হয়ে উঠেছে কয়েকশো পরিবারের জীবন। রোদ যখন পড়ে বেশিরভাগ, তখন ওই গন্ধ এখানে পর্যন্ত চলে আসে। এখন তো সারা বিলে হয়ে গেছে প্লাস্টিক ইঞ্জেকশনের সিরিজ। বৃষ্টির পানি বুঝছেন, এখানে কাঁচারগুলো চলে আসছে। কাঁচারা চলে আসার কারণে ওখান থেকে বাতাস দিলে দুর্গন্ধটা দিক দিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় প্রতি বর্ষাতেই অস্থায়ী ড্যাম্পিং স্টেশন থেকে বর্জ্য নেমে আসে নিচের জনপদে। এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। জিনিসগুলো যেন এখানে মানুষ যেন জমিন করতে পারে, হ্যাঁ, তারপর ময়লাগুলো যেন পরিষ্কার করে নিয়ে। বেশি দুর্গন্ধ, এখানে আমি থাকতে পারছি না, মানে ফেরার সমস্যা হয়েছে। বিষয়টি স্বীকার করে পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলছেন, ক্ষয়ক্ষতি নিরূপণ করে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু পৌরসভার বাইরে ইউনিয়নের মেম্বারকে তো আসতে বলছেন, উনি সহ যারা ক্ষতিগ্রস্ত, কি করা যায়, কিভাবে সহযোগিতা করা যায়, এটাই আমরা পদক্ষেপ নেব। দ্রুত স্থায়ী সমাধান না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলছেন স্থানীয়রা। হাসিবা আলী বর্ণা, ৭১। গত সংসদ নির্বাচনে হবিগঞ্জে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়ন পর্যায়ে কেনা ক্যামেরায় অনেক বেশি দাম দেখিয়ে ভাউচার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে 6টি ক্যামেরা বসানোর বরাদ্দ দিলেও কোনো কোনো কেন্দ্রে বসানো হয়েছে মাত্র 4টি করে। এ নিয়ে ক্ষোভ জানিয়ে তদন্তের দাবি তুলেছে নাগরিক সমাজ। শাকিল চৌধুরী পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের 647টি কেন্দ্রের মধ্যে 213টিতে সিসিটিভি বসায় এসি। প্রতি কেন্দ্রে 6টি করে ক্যামেরা ও সরঞ্জাম বসানোর জন্য বরাদ্দ ছিল 32,800 টাকা। বানিয়াচংয়ের 66টি কেন্দ্রের জন্য ইউনিয়ন উন্নয়ন সহায়তা খাত থেকে বরাদ্দ দেওয়া হয় প্রায় 31.5 লাখ টাকা। এসব কেন্দ্রের কোনোটিতে বসানো হয় মাত্র 4টি করে ক্যামেরা, অথচ প্রতি কেন্দ্রের ব্যয় দেখানো হয় 40 থেকে 57,000 টাকা পর্যন্ত। একই ধরনের ক্যামেরা ও সরঞ্জামের দামে এত পার্থক্য হয় জন্ম দিয়েছে নানা প্রশ্নের। 4টা ক্যামেরার জন্য 55,000 টাকা খরচ হবে, এটা আমার মনে হয় কোনো রকেট সায়েন্স না। এটা যে কোনো একটা বাচ্চা শিশুকে বললেও সে বলে দিতে পারবে যে এখানে তসরুপটা কি পর্যন্ত হয়েছে। মৌখিকভাবে আমাদেরকে বলা হয়েছিল উপজেলা প্রশাসন থেকে, ওই যে কি ছিলেন স্টাফ ছিলেন, উনি বলছিলেন যে 4টা করে ক্যামেরা দিয়ে দিবেন। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বেশি দামে ক্যামেরা কেনা হয়ে থাকলে দায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের। চেয়ারম্যানরা প্রকল্প গ্রহণ করবে, চেয়ারম্যানরা বাস্তবায়ন করবে, এটার সমাপ্তি পর্যন্ত চেয়ারম্যানরা এটার জন্য দায়বদ্ধ হবে। এটার জন্য যদি তারা কোনো কিছু করেও থাকে, মানে আপনারা যেটা মিন করতেছেন যে না ব্যয় বেশি দেখিয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা দায়বদ্ধ হবে। কেনাকাটায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই সিসিটিভি কেনা হয়। প্রশ্ন উঠেছে সিসিটিভি সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়েও। কয়টা ক্যামেরা দিতে হবে সম্পূর্ণ নির্দেশনা ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা। একটা প্রত্যয় নিয়ম অবশ্যই তারা দিয়েছে, দেওয়ার পরে আমরা পারমিশন পাইছি, আমরা বিল দিয়ে দিচ্ছি। প্রশ্নটা হয়তো যদি আমি মনে করেন টেন্ডার দিয়ে কাজ করতাম বা টেন্ডার দিয়ে কাজ করাই, আমি এখন পর্যন্ত আজ অব্দি আমি কোনো টেন্ডার এমনকি কোনো কন্ট্রাক্টে এমন কোনো কাজ করিনি। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত বিভিন্ন স্কুলে গিয়ে ক্যামেরা পাওয়া গেলেও শিক্ষকদের কাছে কোনো হস্তান্তর পত্র পাওয়া যায়নি। আমরা 4টা সিসি ক্যামেরা পাইছি এবং একটা মনিটর। তো এটা কোন কোম্পানির দিছে এই ধরনের কোনো বর্ণনা আমার কাছে দেওয়া হয় না। অন্য কোনো কাগজ দিছে না, শুধু একটা কাগজে এই আমার সিগনেচার নেওয়া হয়েছে, এটার মাঝে লেখা শুধু 6টা ক্যামেরা আর একটা মনিটর, আর কিছু লেখা নাই। সুষ্ঠু তদন্ত করে বিষয়গুলো নিয়ে জনগণের ক্ষোভ দূর করার দাবি জেলার নাগরিক সমাজের। পিন্টু হাজং, ৭১।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার ও সমর্থকদের সাথে বিএনপি নেতাকর্মীদের মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় এ আলোচনা সভা হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, বিগত 17 বছর এলাকার তেমন কোনো উন্নয়ন হয়নি, তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থী জয়ী হলে দাউদপুর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া এলাকার সব অসমাপ্ত উন্নয়নমূলক কাজ শেষ করার অঙ্গীকারও ব্যক্ত করেন নেতাকর্মীরা। দর্শক, চলছে দেশ চোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।